লাস্ট ভিডিওতে আমরা পদার্থের চৌম্বক ধর্ম বেশ কিছুটা আলোচনা করেছিলাম। একটা দণ্ডচুম্বকের জন্য চৌম্বক ক্ষেত্রের মান কেমন হয় সেটা অক্ষস্থিত বিন্দুর ওপর এবং লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে আলোচনা হয়েছিল। মনে করে দেখো, যেটা সুষম চৌম্বক ক্ষেত্রে যদি আমি একটা দণ্ডচুম্বককে রেখে দিই তাহলে তার উপর একটা টর্ক কাজ করে, সেই টর্কের মান কত হবে সে সম্পর্কে যাবতীয় আলোচনা, কিছু নিউমেরিক্যালস এইগুলো করেছিলাম। আজকে আমরা আরও কিছুটা আলোচনা করব। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, পদার্থের চৌম্বক ধর্ম। তো প্রথমেই বলি, আজকে আমরা বেশ কতগুলো গুরুত্বপূর্ণ নতুন রাশি নিয়ে আলোচনা করব। বেশ কতগুলো নতুন রাশি আসবে, যেমন মনে করো চৌম্বক আবেশ রেখা। কি কি আলোচনা করব রাশিগুলোকে আগে বলে দিই। চৌম্বক আবেশ রেখা, ম্যাগনেটিক লাইনস অফ ইন্ডাকশন বা ইন্ডাকশন লাইন বলতে পারি। আপেক্ষিক চুম্বক ক্ষেত্রতা, রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। তারপর চুম্বকন মাত্রা, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, কতটা চুম্বকিত হয়েছে, এটাকে ইন জেনারেল আই দিয়ে প্রকাশ করা হয়। ঠিক, তারপর হচ্ছে তোমার সাসেপ্টিবিলিটি বা চুম্বক প্রবণতা। এটাকে ইন জেনারেল কে দিয়ে প্রকাশ করা হয়। এছাড়া তোমার আছে চুম্বক ধারণ ক্ষমতা আর সহনশীলতা। ধারণ ক্ষমতা আর সহনশীলতা। ঠিক, এই রাশিগুলো যে ডিফাইন করা হবে বা রাশিগুলোকে নতুন করে তোমাদের কাছে তুলে ধরা হবে, তো সবগুলোর অ্যাপ্রোচটা একই রকমের, সেই জন্য একসঙ্গে সব রাশিগুলোকে একসঙ্গে নিয়ে আসা হলো। এই রাশিগুলো সবগুলো ভালো করে বুঝতে গেলে কতগুলো জিনিস তোমাকে জেনে নিতে হবে। দেখা যাক, আমি একটু একটু করে বলি। সাপোজ কোনো একটা স্থানে আমার কাছে একটা সুষম চৌম্বক ক্ষেত্র আছে। সাপোজ তুমি এখানে একটা নর্থ পোল রেখেছো, সাপোজ এখানে একটা সাউথ পোল রেখেছো, বাই সাম ওয়ে হোয়াটএভার, অশ্বক্ষুরাকৃতি চুম্বক হোক, যে কোনো ধরনের চুম্বক হোক, ইউ হ্যাভ প্রডিউসড ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড যদি হয় তাহলে আমি বলতে পারি যে চৌম্বক বলরেখাগুলো এরকম হয়, সমান্তরাল হয়। আশা করছি মনে আছে, সুষম তড়িৎ ক্ষেত্র করেছিল, বলা হয়েছিল সুষম কখন হবে, whenever it will be uniform, যদি at each and every point the magnitude and direction of the field is same, অর্থাৎ এই অঞ্চলটার যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান সমান এবং যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ সমান। মানে এখানে যদি আমি কোনো একটা বিন্দু নিই তাতে ম্যাগনেটিক ফিল্ড সাপোজ B0 ডিরেকশন এদিকে, তাহলে এখানেও যদি আমি একটা কোনো বিন্দু নিই তাহলে সেখানেও ম্যাগনিটিউড B0 আর ডিরেকশন হচ্ছে আমি যেদিকে দেখিয়েছি বা বলরেখার মধ্যে যেদিকে আছে। তাহলে আমি বলতে পারি এখানে যে চৌম্বক ক্ষেত্র আছে সাপোজ B0, রাইট? বেশ, এবার আমি কি করলাম, ওই চৌম্বক ক্ষেত্রে আরেকবার ছবিটা আঁকছি। এটা ফার্স্ট ফিগার, যদি তোমাকে 10 বার করে আঁকতে হবে না, জাস্ট বোঝার জন্য। আমি ধরে নিলাম ওই চৌম্বক ক্ষেত্রে আমি একটা চৌম্বক পদার্থকে রাখলাম। এটা B0 যেমন ছিল তা, B0-তে আমি একটা চৌম্বক পদার্থকে রাখলাম। চৌম্বক পদার্থ নট চুম্বক, খেয়াল রাখবে, মানে লোহা হোক, নিকেল হোক, কোবাল্ট হোক, এই ধরনের আমি চৌম্বক পদার্থকে ওই চৌম্বক সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখলাম। এবার তোমাদের ধারণা অনুসারে যা করেছো সেই অনুসারে আমি বলতে পারি, যেহেতু এখানে অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ড রাখা হয়েছে এবং ম্যাগনেটিক ফিল্ডে আমি ম্যাগনেটিক সাবস্টেন্সটাকে রাখছি, তাহলে সাময়িকভাবে এটা চুম্বকে পরিণত হবে। পড়েছিলে ক্লাস 7-8 থেকেই পড়েছো এই জিনিসগুলো, যে একটা চুম্বক পদার্থকে যদি রাখা হয়, আলপিন বা পেরেক দিয়ে পরীক্ষা করেছিলে, যে একটা পেরেক তার সামনে চুম্বক রাখলাম, এবার পেরেকটার নিচে যদি একটা পেরেক বা আলপিন রাখি তাহলে সেক্ষেত্রে দেখা যায় ওই পেরেকটি পরবর্তী পেরেকটাকে আকর্ষণ করছে, আবার সেই পেরেকটা তার পরবর্তী, মানে এইভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে চুম্বকের সামনে যে পেরেকটা রেখেছিলাম সেটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়, তারও আকর্ষণ করার ধর্ম চলে আসে। তাহলে এখানেও আমি সেই জিনিসটাই বলতে চাইছি যে এইভাবে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড and you place a magnetic substance in that region, তাতে কি হবে, সাময়িকভাবে এটা, ভিতরের লাইনটা দেখাচ্ছি না, এটা কিন্তু চুম্বকে পরিণত হবে। এবং যেহেতু এটা N লিখেছি
এখানে এস পোল হবে, এখানে এন পোল হবে, তাই তো? আবিষ্ট হবে ইন্ডাকশন, যেহেতু আবিষ্ট হবে তাহলে সেক্ষেত্রে বিপরীত মেরু আবিষ্ট হয়। এন ছিল এস হলো, ওদিকটা এস ছিল, এন মেরু আবিষ্ট হয়েছে। এবার যখনই এটা চুম্বকে পরিণত হয়ে যাবে, এর নিজস্ব কিছু বলরেখা সৃষ্টি হবে। চুম্বকের বলরেখা মোটামুটি ওই একই ধর্ম অনুসারে হয়, তড়িৎ বলরেখার যা ধর্ম ছিল, মানে নর্মালি নির্গত হয়, নর্থ পোল থেকে নির্গত হয়, সাউথ পোলে প্রবেশ করে। ওখানে যেমন ছিল প্লাস থেকে নির্গত হয়, মাইনাসে প্রবেশ করে। আগের দিন আলোচনা করেছি যে প্লাস চার্জ ইজ ইকুইভ্যালেন্ট টু নর্থ পোল আর মাইনাস চার্জ ইজ ইকুইভ্যালেন্ট টু সাউথ পোল। তাহলে ওখানে প্লাস থেকে বেরিয়েছে, তাহলে এক্সপেক্টেড নর্থ থেকে বেরোবে। ওখানে মাইনাস প্রবেশ করেছে, তাহলে সাউথ পোলে প্রবেশ করবে। মোটামুটি ব্যাপারটা এরকম। আচ্ছা, বলরেখাগুলোকে আমি যদি আরেকটু দেখাই, এরকম দেখতে হয়, সরি এরকম ঘুরে যাবে, তাই রাখার উপর ডিপেন্ড করে চুম্বকটাকে কিভাবে রেখেছো। একই রকম ভাবে সাউথ পোলে প্রবেশ করবে। এটা হয়ে যাচ্ছে চুম্বকের নিজস্ব বলরেখা, বুঝে? আচ্ছা, তাহলে এই রেখাগুলো ছিল, এই রেখাগুলো একরকম রেখা, আর এই রেখাগুলো কিন্তু একরকম রেখা। ভালো করে খেয়াল রাখবে। তাহলে কোন রেখাটাকে কি বলবো? যেটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে, ঠিক আছে? যেটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে সেটাকে বলা হয় আবেশী চৌম্বক রেখা। আবেশী চৌম্বকন রেখা। আর চুম্বকে পরিণত হবার জন্য যেগুলো হলো সেটাকে বলা হয় চুম্বকন রেখা। তাহলে আবেশী চৌম্বক রেখা আর এটা হয়ে গেল চুম্বকন রেখা। এবার তুমি একটা জিনিস ভাবো, দুটোর এফেক্টটাকে আমি একসঙ্গে দেখাতে চাইছি। তাহলে দুটোর এফেক্ট যদি একসঙ্গে দেখাতে চাও তাহলে একটু ভালো করে অবজার্ভ করো। এই রিজিয়নটাই দেখো দুটো রেখার অভিমুখ উল্টো দিকে হচ্ছে না? এই যে যেটা ছিল সেটা বাঁ দিক থেকে ডান দিকে, আর চুম্বকের যে বলরেখা নর্থ পোল থেকে সাউথ পোল, আমি এখানে দেখাচ্ছি দেখো দুটো কিন্তু উল্টো দিকে। একই রকম ভাবে এই রিজিয়নটা যদি দেখো তাহলে বলরেখাগুলোর অভিমুখ উল্টো দিকে। কিন্তু যদি আবার এই অংশটা দেখো মোটামুটি একই দিকে, প্রায় একই দিকে। আবার এই অংশটা যদি দেখবে তাহলে এই অংশটাও একই দিকে। এই অংশগুলো যদি দেখো একই দিকে, এই অংশগুলো যদি দেখো তাহলে একই দিকে। মোটামুটি, আমি একদম হুবহু বলছি না একদম এই দিকে। তাহলে এটা এই দুটোর রেজাল্টেন্ট যখন আমি আঁকতে চাইবো তখন সেক্ষেত্রে বলরেখাগুলো কেমন হবে? অবভিয়াসলি এই অংশটাই বলরেখা কমে যাবে, এই অংশটাই বলরেখা কমে যাবে ওই রেজাল্টেন্টের নিয়ম অনুসারে, ভেক্টর নিয়ম অনুসারে। আর এই অংশটাই, এই অংশগুলোতে তোমার বলরেখার ঘনত্ব বৃদ্ধি পাবে, ঠিক? তাহলে সেক্ষেত্রে রেজাল্টেন্ট যখন আমি আঁকবো, যেগুলো আপাতত মুছছি, আমি পরে আস্তে আস্তে ডেফিনিশনে আসছি, আমাকে আরেকটা ছবি আঁকতে হবে। তাহলে রেজাল্টেন্ট যে ছবিটা আঁকবো সেই ছবিটা কিরকম দেখতে পাবে। তো এই ছিল তোমার চৌম্বক পদার্থ। এখানে তোমার বলরেখা ছিল নর্থ থেকে সাউথ পোল নিজস্ব। আচ্ছা, এই অংশটাই বলরেখাগুলো এরকম হয়ে যাবে, মানে লম্ব দিকে বলরেখার সংখ্যা ক্রমশ কমতে চাইবে। দেখে নাও, এই দিকটাই বলরেখার সংখ্যা কমতে চাইছে, আর এই অংশগুলোতে বলরেখার সংখ্যা বাড়তে চাইছে। এবং এতে ঘটনা যেটা ঘটছে, প্রথম ক্ষেত্রে এর মধ্য দিয়ে যতগুলো বলরেখা যাচ্ছে বা যতটা চৌম্বক ক্ষেত্র যাচ্ছে এর মধ্য দিয়ে কিন্তু বলরেখা সংখ্যার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কত গুণ বৃদ্ধি পাচ্ছে সেটা ডিপেন্ড করবে কি ধরনের ম্যাটেরিয়াল নিয়েছো। কাঁচা লোহা হলে সব বলরেখাগুলোই ভেতর দিকে যেতে চাইবে, স্পাত হলে এতটা যেতে চাই না কিন্তু এটার মধ্য দিয়েও যেতে চাইবে। তাহলে ডিপেন্ডিং অন দ্য ম্যাটেরিয়াল এই বলরেখাগুলো সবগুলোই এই পদার্থের মধ্য দিয়ে যেতে চাইবে। এবং এক্ষেত্রে আমি যে রেখাগুলো পেলাম, মানে আবেশী চৌম্বক রেখা আর চুম্বকন রেখা, এই দুটোর প্রভাবে যে রেজাল্টেন্ট লাইনস অফ ফোর্স পেলাম, যে লব্ধি চৌম্বক বলরেখা পেলাম, সেটাকেই বলা হয় চৌম্বক আবেশ রেখা, ম্যাগনেটিক লাইনস অফ ইন্ডাকশন, চৌম্বক আবেশ রেখা। তাহলে প্রথম ডেফিনিশনটা হয়ে গেল চৌম্বক আবেশ রেখা, ম্যাগনেটিক লাইনস অফ ইন্ডাকশন কাকে বলে? যে কোনো চৌম্বক পদার্থের ভেতর আবেশী চৌম্বক ক্ষেত্রের বলরেখা ও চুম্বকন রেখার উপরিপাতের ফলে, আবেশী চৌম্বক রেখা ও চুম্বকন রেখার উপরিপাতের ফলে, মানে সুপারপজিশন, that arises due to the superposition of magnetic lines of force and এটা হচ্ছে চুম্বকন রেখা।
ঠিক আছে, ম্যাগনেটাইজড লাইন যেগুলো, সেই দুটোর প্রভাবে যে বলরেখাগুলো পেলাম তাকে বলা হয় চৌম্বক আবেশ রেখা। আবেশী চৌম্বক রেখা, যে আবেশ সৃষ্টি করছে, যে তৈরি করছে, সেটা হচ্ছে আবেশী চৌম্বক রেখা, আর এটা হচ্ছে চৌম্বক আবেশ রেখা, দুটো কিন্তু আলাদা। যাই হোক, তাহলে এটা পেয়ে গেলাম চৌম্বক আবেশ রেখা। এবার আরেকটা জিনিস এভাবে ভাবো যে প্রথমে এখানের মধ্য দিয়ে কতটা ম্যাগনেটিক ফিল্ড ছিল, B0। তাহলে যখনই আমি চৌম্বক, এটা কিন্তু B0টা আগেই ছিল, চৌম্বক পদার্থটা রাখার আগে এর মধ্য দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড ছিল সেটা হচ্ছে B0। আচ্ছা, B0 মানে কি? ওই তড়িৎ বলরেখার মতো করে বলতে পারি যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে চৌম্বক বলরেখা সংখ্যা। করেছিলাম আমরা তড়িৎ বলরেখার ক্ষেত্রে, যে তড়িৎ বলরেখা কাকে বলে, এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলে, দেখবে ওখানে ডিফাইন করা হয়েছিল এভাবে যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখা সংখ্যাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। এখানেও তোমার একই রকম, যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো চৌম্বক বলরেখা অতিক্রান্ত হবে সেটাই হচ্ছে ওই স্থানের চৌম্বক ক্ষেত্রফল। তাহলে প্রথমে ছিল B0, এখন যখন চৌম্বক পদার্থটা রাখলাম এই রিজিয়নটার কথা যদি ভাবি, যেখানে চৌম্বক পদার্থটা ছিল, প্রথমে এইখানে মনে করো ফাঁকা জায়গা, এই ফাঁকা রিজিয়নের মধ্য দিয়ে নির্দিষ্ট একটা বলরেখা যাচ্ছে, আমার যা ছবি তাতে একটা বলরেখা যাচ্ছে। কিন্তু এখন যখন আমি চৌম্বক পদার্থটা প্লেস করেছি তখন এটার মধ্য দিয়ে আমার ছবি অনুযায়ী অ্যাটলিস্ট 3 থেকে 4টা বলরেখা যাচ্ছে। তার মানে কি, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য পরিবর্তন হয়ে গেছে, আগে B0 ছিল এখন B হয়েছে। বা তুমি বলরেখার টার্মে বলতে পারো যে এখানে একটা বলরেখা ছিল, এখানে 4টা বলরেখা যাচ্ছে এই রিজিয়নের মধ্যে দিয়ে। তাহলে কত গুণ বৃদ্ধি পেল? 4 গুণ বৃদ্ধি পেল। এই যত গুণ বৃদ্ধি পেল তাকে বলা হয় আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। ইট ইজ নোটেড অ্যাজ মিউ আর, এবং তুমি লিখতে পারো মিউ আর ইকুয়াল টু B/B0, মানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যে অনুপাতে পরিবর্তিত হয়, অথবা এটা অনেক সময় লেখা হয় μ/μ0। ঠিক আছে, μ/μ0 ডিফাইন কিভাবে করব? আমি এভাবে বলতে পারি যে কোনো শূন্য স্থানকে যদি একটা চৌম্বক পদার্থ দিয়ে রিপ্লেস করি, প্রতিস্থাপিত করি, তাহলে ওই অঞ্চলে ওই পদার্থের মধ্য দিয়ে চৌম্বক ক্ষেত্র যে অনুপাতে পরিবর্তিত হয়, এটা একটা অনুপাত, কত গুণ বাড়লো, যে অনুপাতে পরিবর্তিত হয় সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। এক্সপেক্টেড এটার কোনো একক থাকবে না, তার কারণ হচ্ছে এটা দুটো রাশি, দুটো সিমিলার রাশি অনুপাত, সেই জন্য এটার কোনো একক থাকবে না। এভাবেও ডিফাইন করা যেতে পারে, ওইভাবে করবো না পরীক্ষায় এলে, যে কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতার অনুপাতকে নিউমার বলে। যদি ডেফিনিশন চাই তাহলে ওটাই বলবো যে কোনো শূন্যস্থানকে কোনো একটা পদার্থ দ্বারা যদি রিপ্লেস করি, if a certain vacuum place is replaced by a magnetic substance, then the ratio through which the magnetic field intensity through the substance changes is known as relative magnetic permeability. বুঝছেন? আচ্ছা, নেক্সট যেটা সংজ্ঞা করব সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, অর্থাৎ চুম্বকন মাত্রা। Intensity of magnetization in general is represented as I. এটা ব্যাপারটা কি? ব্যাপারটা যেটা, এবার আমরা এটাই চলে আসছি যে আমি একটা শূন্য স্থানে কোনো একটা জায়গায় আমি একটা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য তৈরি করেছিলাম B0। এবার যখনই আমি এখানে একটা চৌম্বক পদার্থকে রাখলাম, এক্সপেক্টেড তার মধ্যে কিছু পরিমাণ চুম্বকত্ব সৃষ্টি হয়ে যাবে বা চুম্বকত্ব ধর্ম চলে আসবে, বা সেটা একটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হবে, তাই তো? এবার এই যখনই চুম্বকে পরিণত হলো, এটা চুম্বকে পরিণত হয়ে গেছে সাপোজ, তার মানে কি, তার একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। আমরা জানি আগের দিন পড়েছি দণ্ড চুম্বকের ক্ষেত্রে একটা চৌম্বক ভ্রামক থাকে, এবং চৌম্বক ভ্রামকের মান কত হয়? মেরু শক্তি ইনটু কার্যকর দৈর্ঘ্য। তাহলে যখনই তোমার ওটা চুম্বকে পরিণত হবে, ওটা তুমি বলতে পারো এটা একটা আবিষ্ট চুম্বকে পরিণত হচ্ছে, এবং এই আবিষ্ট চুম্বকের যেটা চৌম্বক ভ্রামক হবে সেটাকে যদি ওর আয়তন দিয়ে ভাগ করি, মানে একক আয়তনে আবিষ্ট চৌম্বক ভ্রামককে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন বলে। বুঝা গেছে? কোন চৌম্বক পদার্থকে চুম্বককে নয়, যদি বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে সেই চৌম্বক পদার্থটা চুম্বকে পরিণত হয়। Whenever a
magnetic substance is placed in external magnetic field, it becomes a magnet. And the induced magnetic moment per unit volume is known as intensity of magnetization. মানে ওটা চুম্বকে পরিণত হলো বুঝলাম, চুম্বকে পরিণত হওয়া মাত্রই তার একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, চৌম্বক ভ্রামক প্রতি একক আয়তনে আবিষ্ট চৌম্বক ভ্রামককে চুম্বকন মাত্রা। তাহলে আমি লিখতে পারি I ইকুয়াল টু আবিষ্ট চৌম্বক ভ্রামক ডিভাইডেড বাই আয়তন। এবার আবিষ্ট চৌম্বক ভ্রামককে আমি লিখতে পারি m ইনটু 12। আচ্ছা, আয়তনটাকে আমি লিখতে পারি ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। যেটা আমি চৌম্বক পদার্থ বলছি তার তো একটা আয়তন আছে, মানে চৌম্বক পদার্থটা তো 3 ডাইমেনশনাল, আমি এঁকেছি 2 ডাইমেনশনালে। এটা মনে করো এটা চৌম্বক পদার্থ, এবার চৌম্বক পদার্থটার দৈর্ঘ্য হচ্ছে 12 আর ক্ষেত্রফল হচ্ছে a, তাহলে আয়তন কত হবে a ইনটু 12। তাহলে উপর নিচে 12 কেটে গেল, তাহলে আমি বলতে পারি m বাই a, দ্যাট ইজ অলসো কল্ড ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। মানে প্রতি একক ক্ষেত্রফলে আবিষ্ট মেরু শক্তিকে চুম্বকন মাত্রা বলে, এভাবেও তুমি বলতে পারো। তবে ডিফিনিশন চাইলে আমরা এভাবেই বলার চেষ্টা করি। এখানে তুমি ইউনিট খুব সহজে বের করে দিতে পারো যে এটা দিয়ে যে মেরু শক্তি হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, তাহলে এখানে হয়ে গেল মিটার স্কয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে মিটার টু দি পাওয়ার -1। দিস ইজ দ্য ইউনিট অফ ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কি বললাম চুম্বকন মাত্রা বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। নেক্সট, চুম্বক প্রবণতা, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। ইন জেনারেল কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কোন বইয়ে হয়তো এইভাবে দেখবে রিপ্রেজেন্ট করা আছে, এটাকে বলা হয় কাই। আলফা বিটা গামা এই সিম্বলটা অযথা ব্যবহার করার দরকার নেই, যখন তুমি আরেকটু হায়ার স্টাডিজে যাবে তখন কিন্তু আর কে দিয়ে রিপ্লেস করতে, কে দিয়ে ফোকাস করতে দেবে না, ওটাকে তোমাকে ওই কাই যে চিহ্নটা বললাম সেই চিহ্নটা দিয়েই তোমাকে ফোকাস করতে হবে। হোয়াটএভার, যাই হোক, আমি নেক্সট হচ্ছে চৌম্বক প্রবণতা। আচ্ছা, চৌম্বক প্রবণতার ব্যাপারটা আসছে কি করে, যে আমি একটা চুম্বক, যখনই একটা চৌম্বক পদার্থকে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে রাখলাম, আমি দেখলাম সেটার মধ্যে একটা চুম্বকত্ব সৃষ্টি হলো, সেটা সাময়িকভাবে একটা চুম্বকে পরিণত হলো। যেই চুম্বকে পরিণত হলো সেখান থেকে আমি একটা নতুন রাশি পেলাম, চুম্বকন মাত্রা। আচ্ছা, আমি বলতে পারি এই যে চুম্বকন মাত্রা বা বলতে পারো যে আবিষ্ট চৌম্বক ভ্রামক, সেটা কার উপর নির্ভর করবে? নির্ভর করবে এইচ এর উপর। কি বলবে এইচটা কি? যে চৌম্বক ক্ষেত্রটা ছিল বাহ্যিক, যেটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড রাখা হয়েছিল, যেটাকে আমি B0 বলেছিলাম। তুমি ভেবে দেখো যে B0 যেটা বলেছিলাম সেটার ইন্টেন্সিটি যদি বাড়ায়, এক্সপেক্টেড যে এখানে যে ম্যাগনেটটা তৈরি হবে তার স্ট্রেংথ বেশি হবে। আর যদি আমি বাহ্যিক চৌম্বক ক্ষেত্র যেটা দিয়েছিলাম সেটা যদি লো রাখি, তাহলে সেক্ষেত্রে যেটা চুম্বকে পরিণত হয়েছিল তার স্ট্রেংথটা কমে যাবে। এটা খুব এক্সপেক্টেড। তাহলে আমি অবশ্যই লিখতে পারি যে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন ইজ প্রপোর্শনাল টু দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু হুইচ দ্য ম্যাগনেট ওয়াজ ক্রিয়েটেড, মানে B0 যেটা বলছি। তাহলে এখান থেকে আমি বলতে পারি I ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু এইচ। এই যে সাম কনস্ট্যান্ট বললাম, এটাকেই বলা হচ্ছে চৌম্বক প্রবণতা। কিভাবে ডিফাইন করব? খুব সিম্পলি, যে H ইকুয়াল টু 1 হয়ে গেলে A ইকুয়াল টু I, অথবা তুমি বলতে পারো K ইকুয়াল টু m/2, অথবা তুমি আরেকটা যদি করে দাও যে V টাকেও যদি 1 করে দাও তাহলে করে থাকে K ইকুয়াল টু m। তাহলে K টা কি? এটা হচ্ছে আবিষ্ট চৌম্বক ভ্রামকের সঙ্গে সমান। K is equal to induced magnetic moment when per unit volume and when it is placed in unit in a magnetic field of unit strength। অর্থাৎ একক প্রাবল্য বিশিষ্ট কোনো চৌম্বক ক্ষেত্রে কোনো চৌম্বক পদার্থকে যদি রাখা হয়, তাহলে ওই চৌম্বক পদার্থের একক আয়তনে আবিষ্ট চৌম্বক ভ্রামককে কি বলে? It is the induced magnetic moment per unit volume of a magnetic substance whenever it is placed in a magnetic field of unit strength। ঠিক আছে, একক প্রাবল্য বিশিষ্ট কোনো চৌম্বক ক্ষেত্রে যদি কোনো চৌম্বক পদার্থকে রেখে দিই, তাহলে সেই চৌম্বক পদার্থের প্রতি একক আয়তনে আবিষ্ট চৌম্বক ভ্রামককে ইন্টেন্সিটি অফ চৌম্বক প্রবণতা বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বলা হয়। আচ্ছা, রিলেশন চাই যে K এর সঙ্গে
তুমি মিউ রিলেশন নিয়েছো, এবার মিউর সঙ্গে যদি গেট রিলেশন আনতে চাও তাহলে সেক্ষেত্রে আমি আরেকবার বলি যে বি ইকুয়াল টু আমি লিখতে পারি এইচ প্লাস আই। এইচ মানে যেটাকে আমি আগের ক্ষেত্রে বি জিরো বলে ফেলেছিলাম, তাই আমি এইভাবে ডিফাইন করেছিলাম। এইচ দিয়েও প্রকাশ করা যায়। এটা কি? এটা ছিল সেই প্রথমের যে চৌম্বক বলরেখা ছিল, যেটাকে আমি নাম দিয়েছিলাম প্রবাবলি চৌম্বক ক্ষেত্রের বলরেখা। এই বলরেখা প্রথমে যে ছবিটা এঁকেছিলাম, এই বলরেখাগুলো হচ্ছে তোমার ওই এইচ। ঠিক? আইটা কি? আইটা হচ্ছে যখন সেটা চুম্বকে পরিণত হলো তার যে বলরেখা তৈরি হলো, এই যে বলরেখা তৈরি হয়েছিল এগুলো দেখিয়েছিলাম, এই বলরেখাগুলো হচ্ছে আই, চুম্বকন রেখা, ইনডিউসড ম্যাগনেটিক লাইনস। ঠিক? তাহলে আমি লিখতে পারি বি ইকুয়াল টু এইচ প্লাস আই। আর বি কোনটা? এটা সমগ্র রেখা, এইভাবে একটা ছবি পেলাম না এই ম্যাগনেটিক সাবস্টেন্সের ভেতর, টোটাল যেটা সেটা হচ্ছে। তাহলে আমি অবশ্যই লিখতে পারি বিটা এলো থেকে এই দুটো রেখার পরিপাতের ফলে, এই দুটো রেখার যোগফলের ফলে পেয়েছি। বেশ, এবার তুমি চলে এসো, আমি উভয় পক্ষকে এইচ দিয়ে ভাগ করে দিলাম। তাহলে বি বাই এইচ 1 প্লাস আই বাই এইচ। তাহলে এই বি বাই এইচ মানে বি বাই বি জিরো বলেছিলাম, এটাই হয়ে গেল মিউ আর, এটা হয়ে গেল 1, আই বাই এইচ মানে খুব সিম্পল রিলেশন, মিউ আর ইকুয়াল টু 1 প্লাস। এবং সবটাই আমি বলেছি কিন্তু এসআই পদ্ধতিতে। যদি সিজিএস পদ্ধতিতে করতে হয় বলে রাখি, ইউনিটের জন্য বা ডাইমেনশনে ইউনিটের করার জন্য একটু 4 পাই মানে একক মেরু থেকে 4 পাই সংখ্যক বলরেখা নির্গত হয়। এই কনসেপ্ট থেকে এই 4 পাই একটা ফ্যাক্টর এখানে চলে আসে। তাহলে এখানে তোমার চলে আসবে বি বাই এইচ, এটা চলে আসবে 1 প্লাস 4 পাই আই বাই এইচ। এখানে যদি আমি মানগুলো বসিয়ে দিই তাহলে এখানে হবে মিউ আর 1 প্লাস 4 পাই। যদি সিজিএস এ চাই তাহলে এখানে একটা 4 পাই ফ্যাক্টর চলে আসবে। ঠিক? আদারওয়াইজ বাকি সবটা একই রকমের। কিভাবে এলো জিনিসটা মনে রেখো, তোমাকে মুখস্থ করে রাখার কোনো দরকার নেই, তুমি প্রসেসগুলো খেয়াল রেখো বুদ্ধি করে, তাহলে সেক্ষেত্রে ব্যাপারগুলো খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আরো দুটো সংজ্ঞা আমার দরকার, একটা হচ্ছে ধারণ ক্ষমতা আর একটা হচ্ছে সহনশীলতা। তো এই ডেফিনিশনগুলো প্রবাবলি ক্লাস 8 এ তুমি পড়েছো, তাও আরেকবার আমি বলে দিচ্ছি। এক হচ্ছে ধারণ ক্ষমতা, নাম থেকেই বুঝতে পারছো, ধারণ মানে ধরে রাখার ক্ষমতা। একটা চৌম্বক পদার্থ, একটা চৌম্বক পদার্থকে তুমি চৌম্বক ক্ষেত্রে রাখলে কি হলো, এটা একটা চুম্বকে পরিণত হয়ে গেল। আগের ছবিটাই আমি, এটা একটা চুম্বকে পরিণত হয়ে গেল, তাই তো? এবার যখনই আমি বাহ্যিক চৌম্বক ক্ষেত্রটাকে সুইচ অফ করব, সাপোজ একটা ইলেকট্রোম্যাগনেট নিয়েছিলাম, তড়িৎ চুম্বক, আমি সুইচ অফ অন করলে ম্যাগনেট হয়ে যায়, সুইচ অফ করলে ম্যাগনেটিজম চলে যায়, এটা তৈরি করার জন্য। তো আমি কি করলাম, সুইচ অন করলাম, ম্যাগনেটিক ফিল্ড ইজ অন, তখন কি হলো, এটা চুম্বকে পরিণত হয়ে গেল। এর সামনে কোনো একটা পিন রাখলে আকর্ষণ করছে। এবার সুইচ অফ করে দিলাম, সুইচ অফ করলেও কিছু কিছু পদার্থের ক্ষেত্রে দেখা যায় যে পেরেকটা কিন্তু লেগে আছে, অর্থাৎ তখনও তার মধ্যে বেশ কিছুটা চৌম্বক ধর্ম রয়ে গেছে, বা তুমি বলতে পারো তার মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ম্যাগনেটিক প্রপার্টিটা চলে আসে আস্তে আস্তে। সেই যে ধরে রাখার ক্ষমতা সেটাকে বলা হয় ধারণ ক্ষমতা। কিছু কিছু পদার্থের ক্ষেত্রে এই ধারণ ক্ষমতার মানটা অতি উচ্চ মানের, কাঁচা লোহা কিছুক্ষণ ম্যাগনেটিক ফিল্ডে রেখে দাও, বেশ কিছুক্ষণ ওটা চুম্বকে পরিণত হয়ে যায়। সবার ক্ষেত্রে সেটা কিন্তু সমান নয়। এই জিনিসটাকে বলা হচ্ছে ধারণ ক্ষমতা। তাহলে ধারণ ক্ষমতা কি? ধারণ ক্ষমতা হচ্ছে একটা বিশেষ ধর্ম, যার জন্য কোনো চৌম্বক পদার্থকে যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড থেকে রিমুভ করে নেওয়া হয়, অথবা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি সরিয়ে নিই, তাহলেও দেখা যায় তার মধ্যে বেশ কিছু পরিমাণ চুম্বকত্ব রয়ে গেছে। এই ধর্মটাকে বলা হচ্ছে ধারণ ক্ষমতা। আচ্ছা, নেক্সট হচ্ছে নিগ্রহশীলতা। নিগ্রহশীলতা, এবার নিগ্রহশীলতা তুমি বুঝতেই পারছো, তাকে তুমি অনেকক্ষণ নিগ্রহ করছো, মানে সাপোজ অ্যাবিউজ করছো, ফেলে রাখলে দীর্ঘদিন, মাঝে ইচ্ছে হলে একটু হাতুড়ি দিয়ে আঘাত করলাম, উপর থেকে 10-12 বার ফেলে দিলাম, ঠিক আছে? যখনই তুমি ওটাকে আঘাত করবে বা বলতে পারো তুমি ওটাকে ঠিকঠাক ইউজ করবে না, তখন কি হবে, তার ম্যাগনেটিক প্রপার্টি কিন্তু ধীরে ধীরে চলে যেতে থাকবে। ঠিক আছে, ম্যাগনেটিক প্রপার্টি ধীরে ধীরে চলে যেতে থাকবে। হ্যাঁ, এবার তারপরেও যদি কেউ ওই চুম্বক ধর্মকে ধরে রাখতে পারে, তাহলে সেটা বলতে হবে তার ম্যাগনেটিক প্রপার্টি খুব স্ট্রং। ঠিক আছে, তাহলে নিগ্রহশীলতা বা সহনশীলতা, এটাকে অনেক সময় বলা হয় সহনশীলতা।
তাহলে সহনশীলতা বা নিগ্রহশীলতা কি? অবশ্যই এটা কোনো একটা চৌম্বক পদার্থের একটা ধর্মবিশেষ, যে ধর্মের জন্য তাকে এই চুম্বকটাকে আমি যদি যথেচ্ছ ব্যবহার করি তাহলেও সে তার মধ্যে যে পরিমাণ ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট আছে সেটাকে ধরে রাখতে পারে। ঠিক আছে, তাহলে আমি সেটাকে বলবো নিগ্রহশীলতা বা সহনশীলতা। আচ্ছা, এবার আমি একটা জিনিস বলি, যে দুটো প্রশ্ন থাকে, যে আমি একটা স্থায়ী চুম্বক তৈরি করতে চাইছি আর একটা তড়িৎ চুম্বক তৈরি করতে চাইছি, কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করব? স্থায়ী চুম্বক মানে স্টেবল, আর এটা হচ্ছে তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক আশা করছি মনে আছে যে আমি একটা ম্যাগনেটিক সাবস্টেন্স নিই, তার উপর একটা তার জড়াই, এইভাবে যতক্ষণ পর্যন্ত এর মধ্য দিয়ে কারেন্ট যায় এটা ম্যাগনেটিক সাবস্টেন্স হয়ে যায়। যেই আমি কারেন্টটাকে সুইচ অফ করব এটার মধ্যে এটা থেকে ম্যাগনেটিজম চলে যায়, সেটা হচ্ছে তড়িৎ চুম্বক। আর স্থায়ী চুম্বক মানে কি? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড সরিয়ে দেওয়া সত্ত্বেও সে তার ম্যাগনেটিজমটাকে বেশ কিছুক্ষণ ধরে রাখতে পারবে, সেটা হচ্ছে স্থায়ী চুম্বক। তাহলে কোন ক্ষেত্রে কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করব, দুটোর কম্প্যারিজন দেবে, একটা হচ্ছে স্পাত আর একটা হচ্ছে কাঁচা লোহা। তো কোন ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে সেটা আমি অলরেডি লিখে দিলাম, যে আমাকে যদি একটা স্থায়ী চুম্বক তৈরি করতে হয় তাহলে কিন্তু আমি স্পাত পছন্দ করব। তোমাকে এবার ব্যাখ্যা দিতে হবে যে কেন স্পাত পছন্দ করবে, বা তড়িৎ চুম্বকের ক্ষেত্রে আমি কাঁচা লোহা ব্যবহার করতে চাইবো, সেক্ষেত্রে কেন কাঁচা লোহা ব্যবহার করবে সেটাও তোমাকে বলতে হবে। আচ্ছা দেখো, স্থায়ী চুম্বক যদি তৈরি করতে হয় তাহলে এমন একটা পদার্থ নিতে হবে যার, ওই যে বললাম, ধারণ ক্ষমতাটা উচ্চমানের, ধারণ ক্ষমতা আর সহনশীলতা এই দুটোই কিন্তু উচ্চমানের হতে হবে, এই দুটোই হাই হতে হবে। যত হাই হবে তত তোমার জিনিসটা ভালো হবে, স্থায়ী চুম্বক। এবার এই দুটোর মধ্যে যদি কম্প্যারিজন করো তাহলে কিন্তু কাঁচা লোহার ক্ষেত্রে হাই। তুমি বলে তাহলে আমি কাঁচা লোহা ব্যবহার করবো না কেন, স্পাত কেন ব্যবহার করব? সেটাও একটা ব্যাপার আছে। ধারণ ক্ষমতা কম স্পাতের ক্ষেত্রে, বলি স্পাতের ক্ষেত্রে ধারণ ক্ষমতাটা কম কিন্তু সহনশীলতাটা অনেক বেশি, দুটোই হাই নয়, সরি। কাঁচা লোহার ক্ষেত্রে ধারণ ক্ষমতাটা অনেক বেশি, স্পাতের ধারণ ক্ষমতা কম কিন্তু সহনশীলতা কাঁচা লোহার থেকে স্পাতের অনেক অনেক বেশি। সেই জন্য স্পাতকে আমরা স্থায়ী চুম্বক হিসেবে ব্যবহার করি। আবার বলে দিচ্ছি, স্পাত আর কাঁচা লোহার মধ্যে যদি প্রথমে তুমি বলবে যদি স্থায়ী চুম্বক তৈরি করতে চাই তাহলে আমার এমন একটা পদার্থ নিতে হবে যার ধারণ ক্ষমতা এবং সহনশীলতা অনেক অনেক বেশি দরকার। আমি দেখতে পেলাম যে কাঁচা লোহার ক্ষেত্রে ধারণ ক্ষমতা স্পাতের থেকে বেশি, এটা ঠিকই লিখেছিলাম, দুটোই বেশি হওয়া দরকার। আমার যদি স্থায়ী চুম্বক তৈরি করতে হয় তাহলে দুটোই বেশি হওয়া দরকার। এবার কাঁচা ধারণ ক্ষমতা কার বেশি? ধারণ ক্ষমতা কাঁচা লোহার বেশি, কিন্তু সহনশীলতা কার বেশি? সহনশীলতা ইস্পাতের অনেক গুণ বেশি। এবার কিরকম দেখো, ধারণ ক্ষমতা আমি ধরে নিলাম কাঁচা লোহার 50 গুণ বেশি, কিন্তু সহনশীলতা ইস্পাতের 100 গুণ বেশি। যেহেতু সহনশীলতা খুব বেশি সেই জন্য স্পাতকে স্থায়ী চুম্বক হিসেবে, স্থায়ী চুম্বক তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আর এক্ষেত্রে তড়িৎ চুম্বকে কি করতে হবে? তড়িৎ চুম্বকের ধর্ম কি? যে আমি আই পাঠালাম, ম্যাগনেটে পরিণত হলো, ওকে, কিন্তু আই বন্ধ হলে সঙ্গে সঙ্গে যেন এটার ডিম্যাগনেটাইজেশন হয়। আই বন্ধ হলে এর মধ্যে যেন চুম্বক ধর্ম না থাকে, তবে আমি বলবো ভালো তড়িৎ চুম্বক। ঠিক আছে, বেশ। তাহলে আমি কেমন পদার্থ নেব? তাহলে সেক্ষেত্রে এমন একটা পদার্থ নেব যার ক্ষেত্রে ধারণ ক্ষমতা এবং সহনশীলতা খুব কম, যদি আমি তড়িৎ চুম্বক তৈরি করতে চাই। ঠিক আছে, যদি আমি তড়িৎ চুম্বক তৈরি করতে চাই তাহলে ওইগুলো খুব কম হওয়া প্রয়োজন। এবার স্পাত অপেক্ষা কাঁচা লোহার ধারণ ক্ষমতা হয়তো বেশি কিন্তু নিগ্রহ সহনশীলতা অনেক অনেক কম। ওই যে বললাম এটা হয়তো 50 গুণ এটা বেশি, কিন্তু এটা 100 গুণ কম সহনশীলতাটা। যেহেতু সহনশীলতাটা কাঁচা লোহার খুব কম সেই জন্য কাঁচা লোহাকে তড়িৎ চুম্বক হিসেবে ব্যবহার করা হয়।